সুপ্রিয় দর্শক, দেশে এবং দেশের বাইরে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যারা এই মুহূর্তে আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সালাম মাহমুদ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সেলিব্রিটি শো। আজকে এই অনুষ্ঠানে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন আমাদের দেশের বরেণ্য চলচ্চিত্র ব্যক্তিত্ব, চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনায়ক ওস্তাদ জাহাঙ্গীর আলম, এবং যিনি ফিল্ম স্টার ক্লাবের সম্মানিত প্রতিষ্ঠাতা এবং সভাপতি। ওস্তাদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আপনি কেমন আছেন? ইনশাল্লাহ ভালো আছি। তো আমরা প্রথমেই একটু আপনার কাছে জানতে চাইবো যে আপনার তো চলচ্চিত্রে বর্ণাঢ্য কেরিয়ার, বর্ণাঢ্য অংশগ্রহণ এবং অবদান। তো বাংলাদেশের চলচ্চিত্রে কিভাবে মার্শাল আর্ট যুক্ত হয়েছিল, সেই গল্পটি যদি একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন। বাংলাদেশ মার্শাল আর্ট ছিল না। জি। একসময় আমি বর্মা থেকে ট্রেনিং নিয়ে আসার পরে জাতীয় প্রশিক্ষক হিসাবে আমি প্রশিক্ষণ দিই। এরপরে মাসুদ পারভেজের সাথে আমার পরিচয় হয়। উনি মার্শাল আর্ট শেখার জন্য আমাকে খুঁজি বের করে কোচিং সেন্টার থেকে, জাতীয় ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ড থেকে ওনাকে প্রশিক্ষণ দিতে থাকি। পরবর্তীতে রুবেল যখন পারুজয় শিখাইতে চাইতাম, ওই সময় রুবেলে বললো যে আমার একটু শিখান। ওরে পারুজয় বললো না, ও ক্লাবে যাবে। আমি বললাম না, ক্লাবে না, সে ওখানে শিখতে চাইছে, আমি একবার দুইজনের গিয়ে আগে দেবো। তো এই পারুজ ভাই এটা মার্শাল আর্টটারে পপুলার করার জন্য তার বেশি অবদান। আজকে আমি চিন্তা করছি চলচ্চিত্রে না গেলে মার্শাল আর্ট এটা পপুলার হইতো না। মার্শাল আর্টের ছবি আমরাই বানাইছি, কেউ বানায় নাই, কিন্তু তবু তো মার্শাল আর্ট বলে একটা জিনিস আছে, প্রচার হয়েছে। জি। এই আর কি, মার্শাল আর্টের উপরে ছবি বানালে এখনো চলবে। ওই যে হলগুলি নাই, তো ভয় পাইতেছি, আমি তো গল্প রেডি, যে কোনো মুহূর্তে আমি শুরু করব। কিন্তু হল তো নাই, টাকাটা যে খরচ করবেন, ভালো চলবে, টাকাটা ফেরত আসতে হবে, তো এটাই মেন। তো আমরা যেটি দেখেছি যে সাধারণ চলচ্চিত্রের পাশাপাশি যখন কুম্ফু নায়ক বা কারাতে ভিত্তিক যে চলচ্চিত্রগুলো আপনারা উপহার দিয়েছেন, সেগুলো দর্শকরা ব্যাপকভাবে গ্রহণ করেছে এবং প্রশংসা করেছে। তো এই চলচ্চিত্র এত দর্শকরা কেন গ্রহণ করেছে বলে আপনি মনে করেন, বা কি আকর্ষণ ছিল? আমাদের দেশে দর্শকেরা ছবি দেখতে গেলে নতুনত্ব যদি পায়, ওরা এটা গ্রহণ করে। ফাইটগুলি আগে চলতো, ডিসিং ডিসিং সাউন্ড হইতো, ইয়াগুলি একটা সাউন্ডগুলি যখন আমরা ফাইট টুট করছি, বিদেশি ছবিগুলি চলছে, ব্রুসিলির কিছু ছবি, ব্রুস লাইয়ের কিছু ছবি, এই মানুষ এগুলি দেখি অভ্যাস হয়ে গেছে আমাদের, এগুলি দেখি। এখন এই নতুনত্ব থাকে আমাদের ছবিগুলিতে, নতুনত্ব মারামারি থাকে, একটা না একটা ফাইট করলে তো হবে না, বুকে মুখে মারলে হবে না, আমরা তো টেকনিক দেখাই। এই টেকনিকগুলি অনেকেও শিখতে পারবে এটা দেখা। এরকম করে যদি শেখানো হয়, দেখবে না কেন পাবলিক দেখে। আমাদের প্রতিটা ছবি সাকসেসফুল। আমি প্রায় 25-30টি ছবি বানিয়ে নির্মাণ করেছি, সবাই তো মার্শাল আর্ট আছে, কিন্তু শুধু মার্শাল আর্টের উপরে ছবি বানাইছি আমরা দুই একটা, আরগুলি নিলে প্রতিটা মার্শাল আর্ট ভিত্তি আমাদের। হ্যাঁ, কিন্তু মার্শাল আর্টের উপরে ছবি বানালে চলে, এটা প্রমাণ করি, সারি দিছি, আমি প্রমাণ করছি। আর এই মার্শাল আর্টের ছবি করার পরে প্রতি ঘরে ঘরে মার্শাল আর্টকে চিনে ফেলছে। আর আত্মরক্ষার জন্য আগে তো কেউ বুঝতো না যে এটা কি মার্শাল আর্ট, কী করা যায়, এটা কী করবে। হ্যাঁ, তো আমি ওদেরকে বোঝার চেষ্টা করছি, মার্শাল আর্ট যদি শেখা হয়, সাহস বাড়বে, আত্মরক্ষা, স্বাস্থ্য রক্ষা, হ্যাঁ, এগুলি উন্নয়ন হয়। বডির জন্য বিরাট এক্সারসাইজ, দেহ শরীর সুস্থ থাকবে, দেহ সুস্থ থাকবে। এইটার জন্য মার্শাল আর্ট প্রতিটা লোকের দরকার। বলছিলাম মানুষ গ্রহণ করছে, এখন তো প্রতি ঘরে ঘরে বলতে গেলে এই অনেক ছাত্র ছাত্রীরা এখন স্কুল থেকে আসি মার্শাল আর্ট শিখতে চায়। আগে তো আমি প্রতি ডিস্ট্রিক্টে দেয়া অনেক কষ্ট করছি, কেউ জানতো না। আমি খুলনা, যশোর, পাবনা, এখন বিভিন্ন ডিস্ট্রিক্টে এই বাস উঠে চলে যাইতাম শেখাবার জন্য। খুব কষ্ট হইতো, দুই একজনে চিনতো, আরগুলি চিনতো না, বুঝাইতে কষ্ট হয়েছে, কিন্তু এখন সব কমেছি আমি বুঝাইয়া। প্রত্যেক ঘরে ঘরে মার্শাল আর্ট, মার্শাল আর্টের জন্য দেহ রক্ষা করা যায়, স্বাস্থ্য রক্ষা করা যায়, সাহস হয় নিজের জন্য। মার্শাল আর্ট আমাদের জীবনে যা করবা, তোমার এই সারাদিন কাজ করতেছো, টাকা পয়সা ইনকাম করতেছো, বা অফিসে কাজ করতেছো, মাস ফুরাইলে বেতন পাইতেছো, বা বিজনেস করতেছো, এগুলি সব কিন্তু মানুষের জন্য। জি। মানুষ মানে কি, আমার বউ বাচ্চারাই তো মানুষেরা, সবাই মানুষের জন্য। এই যে মার্শাল আর্টটা যারা করবে, সেটা নিজের জন্য, আত্মরক্ষা, আত্মরক্ষার জন্য এটা প্রত্যেকের লোকের দরকার।
আমি বলবো সবারই শেখা উচিত। তো আমাদের মার্শাল আর্টের যে সংস্কৃতি, এই মার্শাল আর্ট কিভাবে আমাদের যুব সমাজের জন্য তাদেরকে ভুল পথে, নেশার পথ থেকে কিভাবে ফিরাতে পারে বা সঠিকভাবে চালানোর জন্য মার্শাল আর্ট আসলে কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে? মার্শাল আর্টই পারে একমাত্র মাদকদ্রব্য থেকে দূরে রাখতে লোক ছেলেদেরকে। যে মার্শাল আর্ট শিখবে সে তার ব্রেনে যদি মার্শাল আর্টটা বুঝে যায় যে এটা মার্শাল আর্ট ভালো জিনিস, একবার যখন প্র্যাকটিস করবে সে চাইবে যে তার শরীরটা ভালো থাক, সে কোনো দিকে যাবে না। লেখাপড়া করি মার্শাল আর্ট প্র্যাকটিস করবে, যে দিন দিন নিজের চেহারার দিকে দেখবে যে কীভাবে প্র্যাকটিস করলাম, কীভাবে ঠেকাইলাম, এটার দিকে গেলে আর নিচের দিকে কেউ যাইব না। জি। তো আমাদের চলচ্চিত্র নিয়ে আরেকটু আসি, যে আপনি অনেক চলচ্চিত্র উপহার দিয়েছেন, চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতিতে বিভিন্ন সময় বড় বড় দায়িত্ব পালন করেছেন এবং চলচ্চিত্রের বিভিন্ন সেক্টরে আপনার অবদান এবং অংশগ্রহণ। তো সেই চলচ্চিত্রটা আসলে এখন নির্মাণের সংখ্যা অনেক কমে গেছে এবং সিনেমা হলগুলো অনেক কমে গেছে। এর কারণ কি, বা এর থেকে উত্তরণের কোনো উপায় আছে কিনা? একমাত্র পারে সরকার। কমে গেছে কেন? পার্শ্ববর্তী দেশগুলিতে যখন তারা, অনেকে হয়তো জানে অনেকেও জানে না, যে যখন বিনোদনের জন্য একটা সিনেমা হল করার জন্য পারমিশন দেয়, সেটা ভাঙতে গেলে সরকারের পারমিশন লাগে। এখানে হলে আমাদের দেশে হলো যে যার ইচ্ছা সে বানাইছে, ইচ্ছে হলে ভাঙিয়ে ফেললো, এটা কোনো নিয়ম না। জি। এটা নিয়ম করে দিলে হবে যে একটা জায়গার মাঝে সব সিনেমা হল ভাঙিয়ে দিচ্ছে, ভাঙবে না কেন? মনে করেন এই জয়দেবপুরে একটা হলে ছবি চালাইতো, জায়গার দাম ছিল 5 লাখ টাকা, সিনেমা হল বানায় টিন সেট দিয়ে ছবি ইয়ে বানাইয়া বিভিন্ন ডিস্ট্রিক্টে এরা প্রতি সপ্তাহ কামাইছে 50,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ। এখন এই জায়গাটা পরিস্থিতি বাড়ি গেছে মাসের ইয়ার জন্য, ছবির জন্য। ওই বাইরে হওয়ার পরে এরা কি করে, এখন দেখতেছে ছবিতে 5 লাখ 10 লাখ তো আর কামানো যায় না। কেন? এখন ডিজিটাল যুগ, এটা কম্পিটিশন দিয়ে তো ছবি বানাইতে হবে। আস্তে আস্তে হবে, আমাদের হচ্ছে, কিন্তু এই ধৈর্যতা তারা ধরে নাই। বাইঙ্গা 20 তলা বিল্ডিং করে ফেলছে, 50 তলা বিল্ডিং করে ফেলছে, একটা সিনেমা হলও রাখে নাই। এটা কিন্তু ঠিক না। ওই সিনেমার টাকা দিয়েই তার এই জায়গা পরিস্থিতি, আজকে এত দাম বাড়ি গেছে জায়গার। তো এটা সরকার যদি কন্ট্রোল করে, যে যারা বিনোদনের জন্য করছিলেন, যারা বিনোদনের জন্য সিনেমা হল বানছিলেন, আপনি বিল্ডিং উড়াইছেন, ওটা বাধ্যগতভাবে আপনার একটা সিনেমা হল রাখতে হবে। জি। সরকার যদি এরকম একটা আইন করে দেয়, যারা ভাঙ্গা বানাইছে তারাই এখনো তো বিল্ডিং আছে, ইচ্ছাগুলো ওখানেই পারা যায় একটা সিনেমা হল বানাইতে, এটা কোনো ব্যাপার না। এটা বুঝে না মানুষ, করে না কেন আমি জানি না। এটা তো পরিস্থিতিও পারে। জি। তো বাংলাদেশে আপনাকে মার্শাল আর্টের জনক হিসেবে সবাই জানে এবং এটি প্রতিষ্ঠিত। চলচ্চিত্রের জন্য আপনার অবদান সবাই জানে এবং চলচ্চিত্রের বিভিন্ন দুর্দিনে আপনি ব্যাপক ভূমিকা রেখেছেন। এবং সবশেষে আমরা যেটি দেখলাম যে মিডিয়াতে, আপনি বাংলাদেশের ট্যুরিজম সেক্টরকে, পর্যটন শিল্পের সম্ভাবনাকে সামনে রেখে আপনি ওস্তাদ জাহাঙ্গীর রিসোর্ট করেছেন কক্সবাজারে। তো আপনি আসলে এটা কোন চিন্তা থেকে এই ট্যুরিজম সেক্টরে বা এই ওস্তাদ জাহাঙ্গীর রিসোর্ট কেন আপনি প্রতিষ্ঠা করেছিলেন? আসলে আমি ফিল্মিতে আসতে চাইছিলাম না আপা, মাসুদ পারভেজ ভাই আমাকে আস্তে আস্তে বুঝে আমাকে আনছে ফিল্মে। আমাকে যখন বলতো যে আপনি ফিল্মে চলেন, ক্রিয়া করবো, আমি না, আমি ফিল্মে যাবো না। আমি উস্তাদে আমি কোনোদিন কোনো লুক করি নাই, উস্তাদের বাইরে কিছু করার জন্য আমি চেষ্টাই করি নাই। এই পারভেজ ভাই বুঝাইলো, আরও কিছু লোকেরা বুঝাইলো যে আপনি না আসলে ফাইটটা আগের মতনে থেকে যাবে, আমাদের দেশের ফাইটকে উন্নয়ন করতে গেলে আপনি আমাদের ফিল্মে আসেন। এই পারভেজ আস্তে আস্তে পরে পরে আজকে আমি চলচ্চিত্র প্রযোজক, পরিচালক এবং অভিনয়। আমি 8 বছর ছিলাম প্রযোজক সমিতির নেতা, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলাম, ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ছিলাম, এবং প্রযোজক পরিচালক সমিতির সাংস্কৃতিক সম্পাদক, আরও অনেক পদে আমি নির্বাচিত হয়েছি। এবং ফিল্ম ক্লাবে, যেটা ওই ফিল্ম ক্লাবটা ছিল ওই ভিতরে একদম, তো এই পথে আমি যখন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলাম, এটা উদ্যোগ নিয়ে আমি টাকা পয়সা, হয়তো অনেকে স্বীকার করে না, আমার কিছু আসে যায় না, জি। ওই টাকা পয়সা জোগাড় করিয়া এই বিল্ডিংটা কিনে দিয়েছি। আমি একা না, সবাই মিলে কিনছি, কিন্তু আমার উদ্যোগতা ছিল যে আমি কিনবো এইটা। জি। এটা আর মার্শাল আর্টের জনক এ ব্যাপারে বলতে গেলে এখন তো অনেকে উস্তাদ, আমার সাগিতেরা 1000 উস্তাদ হয়েছে। জি। উস্তাদ জাহাঙ্গীর আলম আমি কোনোদিন বলি নাই, আজকে বললাম তোমার এই ইয়াতে, যে
অনেকে অনেক কথা বলে, আমি এই জানি, আমি এই জানি, আমি এই জানি। এটা কিন্তু নিয়ম না। তুমি কি জানো, কে জানো কি না জানো, এটা তোমারটা তুমি প্র্যাকটিস করাবো, আমাদেরটা আমরা প্র্যাকটিস করাবো। কিন্তু এটা বলতে গেলে তো অস্বীকার করার কিছু নাই। তো প্রথমে তো আমি আনছি, জি আমি প্রথম জাতীয় প্রশিক্ষক ক্যারাটে। আমার রুবেল আমার শিষ্য, প্রথম ক্যারাটে ইয়া জি চ্যাম্পিয়ন জাতীয়ভাবে। আর যে মার্শাল আর্টের উপরে আরো বিভিন্ন কলেজ স্কুলে আমি কষ্ট করে শিখেছি। ঢাকা ইউনিভার্সিটি শিখাইতাম জরুল হলে। হ্যাঁ, জি ওরা শিখে অনেক বড়, কেউ বিচারপতি হয়েছে, কেউ অমুক হয়েছে, কেউ অমুক হয়েছে। এরা অনেক বড় বড় হয়ে গেছে। এগুলি তো আমার শিশু যে ইঞ্জিনিয়ার হয়েছে, ওই সময় তো কেউ মার্শাল আর্ট জানতো না। আমি এটার জন্য পরিশ্রম করছি। এই যে বলার আগেই তো বললে লাভ হবে না, আমি তো প্রথম। জি। এরপরে তুমি আগাছ থেকে উঠতে পারো, আমার কিছু আছে যায় না। আমি এটুকুই শান্তি পাই। কেউ জানতো না, এখন যদি বলে যে আমি অনেক ভালো জানি, ভালো করো। তো আমরা একটু আরেকটা জিনিস আপনার কাছে, যে আপনার কাছে অনুভূতিটা কেমন, যে আমরা দেখেছি যে ঢাকার ইন্টারকন্টিনেন্টালের একটি অনুষ্ঠানে যিনি প্রধান অতিথি ছিলেন বিচারপতি, তিনি আপনাকে পুরস্কার তুলে দিয়েছেন এবং আপনার তিনি শিষ্য বা শাগরেদ, এবং তিনি সেই স্টেজে হাজার মানুষের সামনে, মিডিয়ার সামনে আপনাকে কদমবুসি করেছেন এবং আপনাকে সম্মান করেছেন, এবং আপনার সেই যে ৭৪ সালে তিনি শাগরেদ ছিলেন। তো এই বিষয়টি যে আজকে যারা বিচারপতি তারাও আপনার শাগরিদ এবং তারা আপনাকে সেইভাবে সেই জায়গাটাতে ভালোবাসে, সম্মান করে, আপনার অনুভূতিটা কেমন? আসলে ফয়েজ চৌধুরী, ফয়েজ সাহেব, সে তো আমার কাছে চিটাঙে প্রথম চাকরিতে। এরা আমার মার্শাল আর্ট শিখছে। সে তো বিচারপতি হওয়ার জন্য মার্শাল আর্ট শিখে নেয়। জি মার্শাল আর্ট শিখি অনেক এরা পরিশ্রম করছে। মার্শাল আর্টদের পপুলার করার পিছনে এই ফয়েজ চৌধুরী বিচারপতি, সোহেল রানা, আরো কিছু লোকের কথা না বললে হবে না। এদেরকে ভুলে গেলে মানুষ চলবে না। আমি এই জানি, এই জানি, এটা বললে হবে না। এরা অবদান ছিল বলে আজকে মার্শাল আর্টটা আজকে ঘরে ঘর হয়েছে। জি তো এই ফয়েজ যে মার্শাল আর্টটা, আমি ওদিন আমার হঠাৎ ভুলে গেছি যে আমি শিখাইতাম। আমার বললো যে উস্তাদ আপনার এই, আমি আপনার কাছে শিখছি। আসলে তাই, জি ও আমার জেনুইন চাকরি। ও খুব সাহসী লোক, সে অনেক সাহস। তার মতন লোকে এই দেশে বিচারপতি হওয়া উচিত বা আগে হওয়া উচিত। কিন্তু তাকে তো কিভাবে মূল্যায়ন করছে আপনারা জানেন। কিন্তু সে খুব ভালো লোক, আইন খুব ভালো বুঝে। জি আমি খব বা তার সাথে আমার আলাপ হয়েছে এটার ব্যাপারে। আর মার্শাল আর্টকে সে খুব ভালোবাসে। এরকম মার্শাল আর্টকে অনেকেও ভালোবাসে, কিছু কিছু বৃহত্তম লোকজনেরা, যারা অনেক বড় বড় জায়গাতে আছে। মার্শাল আর্ট তো আত্মরক্ষার জন্য, এটা ভালো না বাসার কিছু নাই। জি। এটা হিংসা করার জিনিস না তো। মার্শাল আর্ট যারা জানে তারা কোনোদিন হিংসা করবে না। জি আমি জানি না, আমি একজনে মার্শাল আর্ট শিখে, ও আমার তো ভালো জানে, আমি আরো ভালো করার চেষ্টা করব। জি ওই ওরটা ভালো না, ওরটা খারাপ, এখন ইদানিং এগুলি চলতেছে, এগুলি ঠিক না। জি তো ওস্তাদ জাহাঙ্গীর রিসোর্ট যে প্রতিষ্ঠা, সেই বিষয়ে যদি একটু বলেন, যে পর্যটন শিল্পে যে আপনার আগ্রহ বা অবদানটা। আমি রিসোর্ট করছিলাম, আসলে তো এখন তো করা যাচ্ছে না। এটা বহু 40 বছর আগে জায়গা ছিল আমার। আমি যখন শুটিংয়ে গেছিলাম, একদম ভিতরে জায়গা ছিল। এখন তো পপুলার হয়ে গেছে, অনেক ভালো জায়গা হয়ে গেছে। ওই সময় মানুষ, ওখানে আমি যে কলাতলি জায়গা কিনছি, ওখানে মানুষ সন্ধ্যার পরে যাইতো না। জি এখন তো রাতে 2টা 3টা বাজিয়েও মানুষ আসা যাওয়া করে সারা রাত। তো ওই সময় আমি এটা কিনে রাখছিলাম। কিনে রাখি হঠাৎ একদিন চিন্তা করলাম যে একটা হোটেলের মতন কাজ করি। তা আমার এক বন্ধু ছিল পল্টনের, সে আমার সাথে গেছে, বলে এটা করো তুমি। হ্যাঁ, তাই ওর সহযোগিতা, আমি কাজ শুরু করলাম। শুটিং এর জন্য বেশি আমি টার্গেট তৈরি করছিলাম। শুটিং হবে, নাটক হবে, ছবি হবে। এখনো আমি চাই যারা ছবি আমার এখানে যাবে, আমি যে ডিসকাউন্ট করছি যে 50%। জি কেন? শুটিং নাটকের জন্য আগে প্রথম প্রাধান্য এই বানাইছি এই কারণে। পরবর্তীতে এখন তো ফিল্ম ইন্ডাস্ট্রি বন্ধ। জি আমরা যখন সময় পাইতাম না, সকালবেলা উঠি, সারা রাত এফডিসিতে কাজ করছি। জি আর ছবি রিলিজ হলে, আমি তো প্রথম ছবি আমার মার্শাল হিরো প্রযোজক হিসেবে অভিনয় করছি। আমি ঢাকাতে পলিটিক্স চলতে হইতো, আমি নতুন প্রডিউসার আইলে আমার একজন বললো যে আপনি
চিটাঙে রিলিজ দিয়ে দেন। ঢাকা বাদ দিয়ে আমি চিটাং রিলিজ দিয়েছি। আমি রাত্রি পিন নিয়ে গেছি আমার জীবনে প্রথম। সকালবেলা মর্নিং শো থেকে ফুল গেছে। আমি 6টার সময় যখন আমি দেখতে গেছি, হলে দেখতে গেছি, হাজার হাজার লোক টিকিট না পাইয়া বাইরে যাচ্ছে। ভালোই লাগতো এই সময় ছবি বেড়াইছে, মানুষ দেখতেও মন ভরে। মানুষের দেখার কি আছে? মোবাইল টিপলে তো হবে না। সারা পৃথিবীতে হলিউডে ছবি হচ্ছে না, জি ওখানে মোবাইল আছে না, ডিশ আছে না, ইন্টারনেট আছে না, ছবির মতো ছবি বানাইলে চলবে। বানাচ্ছেও, বানাবি। নাটক বানাইলে তো আর ছবি চলবে না। এই ছবিগুলিতে এখন যদি ছবি বানাইতে যায় হল লাগবে। যারা ইনভেস্টমেন্ট করবে 50 কোটি 20 কোটি কামাইছে, এগুলি আমি বিশ্বাস করি না। এটা কারোর বিরুদ্ধে না। কেন কামাবে? কোথায় দেবে টাকা? হল আছে আপনার, 1200 হল ছিল এইসবে, 50 টাকা টিকিট ছিল। এখন তো 500 টাকা 1000 টাকা টিকিট বিক্রি করতেছে কিছু সিনেমা হলে। জি 100 হলে চলে, হয়তো 200 হলে চলে। এতগুলি টাকা আসতে পারে না, যেহেতু বেদের মেয়ে জ্যোৎস্না হইলেও তো পারবে না। না আর বেদের মেয়ে জ্যোৎস্না আমি তো আমার সামনে দেখছি, আমি ঠুকাই ছবি। একদিন আমি শুটিং গেছি, দেখতেছি ওই কার্পেট নাই, শাড়ি বিছিয়ে দিয়েছে। জি সে ছবি হল ঠেলামাইতে পারে না। মন্ত্রীদের দিয়ে রিকোয়েস্ট করে ছবি নিতে হয়েছে। এলাকাতে যদি ছবি না নিতে পারে, সে আগামীতে ইলেকশনে দাঁড়াতে পারবে না। এরকম পর্যায়ে ছবি এখনো চলবে, বিনোদনের জন্য একমাত্র পথ এটা। কিন্তু সরকারের একটা মাঝখানে একটা সিদ্ধান্ত নিয়েছিল, কি অবস্থা আছে জানি না, হল মালিকদেরকে সহযোগিতা করতে হবে, হলগুলি ডিজিটাল করতে হবে, আর নতুন নতুন হল করার জন্য সহযোগিতা লোন দিতে হবে। কিছু হল যদি হয়ে যায় ছবি চলে, কিন্তু এখন জি আমি বলতেছি চলতেছে না তা না। এই টাকা খরচ হচ্ছে। আগে 20 লাখ টাকা দিয়ে স্যার হইতো, এখন 20 লাখ টাকা, 20 লাখ টাকা না, 1 কোটি টাকা, 2 কোটি টাকা, 3 কোটি টাকা লাগে। জি রিলিজ পর্যন্ত 20 কোটি টাকায় লাগতে পারে, 10 কোটি টাকায় লাগতে পারে, 5 কোটি টাকায় লাগতে পারে। এখন বিজনেস কমে গেছে, হল নাই, কিন্তু আপনার হলগুলিতে ছবি, হল বাড়লে এই ছবিগুলি চললে টাকা আসবে, ছবি দেখবি। হলিউড আমি বললাম না, তারা তো সময়ে নাই বসার জন্য, ওখানে হাজার কোটি ডলার কামাচ্ছে না তারা? ছবি ছবি, জি ইন্টারনেট ইন্টারনেট। হ্যাঁ, ছবিটাতে একটা গল্প থাকে, মানুষের দেখতে ভালো লাগে, গল্পটা শুনে। আগে কি করতো, প্রতি শুক্রবারে মা বাবা ছেলে মেয়ে সবাই মিলা, বউ বাচ্চা নিয়ে সিনেমা হল দেখতো, ছবি দেখতো, একদিন দুদিন জি তো ফুলে থাকতো। কেন? বিনোদনের ইন্টারেস্ট করে দেখতো। এখনো তো আছে পাশাপাশি দেশ ইন্ডিয়া, ওদের শুক্রবার আইলে দেখতে হবে নতুন ছবি রিলিজ হলে। জি আমাদের দেশে সেটা হবে, ছবিতে শিকার মতন কিছু দেখাইতে হবে। আর সরকারের এই যে অনুদানগুলি দিচ্ছে, যারা, আমি বলতাম না, বাধ্য বলি, অনুদান ছবিগুলিতে দিচ্ছে, ঠিক আছে। আগে দিত 15 লাখ, এখন তো 60 লাখ টাকা। জি যারা ভালো ভালো টেকনিশিয়ানরা বেকার রয়েছে, লিস্টগুলি ডাকি, তাদেরকে দেওয়া উচিত। জি তাহলে আবার ইন্ডাস্ট্রি চাঙ্গ হয়ে যাবে। জি এখন তুমি ছবি বানাইছ 60 লাখ টাকা নিয়ে, নাটক বানাইলে চলবে? তো এইটা তো হবে না। এগুলি সরকারের নজর রাখতে হবে, সরকারের দৃষ্টি রাখতে হবে ফিল্মের উপরই, তাহলে আবার রিগেন করবে আমার আশা। ফিল্ম কোনোদিন শেষ হয় না। ইন্ডাস্ট্রি শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। আমি বলি ইন্ডাস্ট্রি শেষ হয় না, তুমি শেষ হবা। জি বলছে আমরা থাকবো না, অন্য কেউ আসবে। জি তো আপনার দুই সন্তান, আমরা জানি যে তারা পড়াশোনার পাশাপাশি কম্পিউটার ইঞ্জিনিয়ার হিসেবে বা কম্পিউটার আইটি সেক্টরেও তারা প্রচুর দক্ষতা অর্জন করেছে এবং মার্শাল আর্টেও তারা অত্যন্ত ভালো করছে। তো তারা আগামীতে আমাদের কি ধরনের প্রতিনিধিত্ব বা চলচ্চিত্রে কি তাদেরকে দেখা যাবে, তাদের কি মনোভাব? আমার 6 ছেলে, হ্যাঁ, জি 2 ছেলে খুব অ্যাক্টিভ, তাস রাস, আর 2টা অ্যাক্টিভ না। এরা চলচ্চিত্রকে ভালোবাসে, মার্শাল আর্টকে ভালোবাসে। ওরা আসলে আমার কোনো আপত্তি নেই। ওরা খুব ট্যালেন্ট, মাশাআল্লাহ, দোয়া করে। ওরা গল্প লেখে নিজে, এডিটিং করে নিজে। আমি একটা গল্প মাঝে তাদেরকে নেওয়ার জন্য চেষ্টাই করছি, হবে ইনশাল্লাহ। তো এই 2 ছেলে
আমার মতন হয়েছে, সংস্কৃতিকে তারা পছন্দ করে। জি ওরা আমি যেভাবে মন দিয়া ছবি বানাইছি, কষ্ট করছি, ওরা এটা করতে চায়। আর মার্শাল আর্টও তারা প্র্যাকটিস করে। আমি কক্সবাজারে একটা ক্লাব দিয়েছি, সারা বাংলাদেশে ক্লাব আছে, ওখানে আমার ছেলেরা প্র্যাকটিস করে। আর বাইরের ছেলেমেয়েদেরকে ওরা ট্রেনিং দেয়, আমিও মাঝে মাঝে দেয়া ওদেরকে শিখাই। আমি চাই মরার আগে পর্যন্ত আমি এটা করে যাব। মার্শাল আর্ট একটা ভালো জিনিস, এটা হিংসাত্মক জিনিস না। মার্শাল আর্ট যে ভালো জানে আমি তারে ওয়েলকাম জানাই সবসময়। জি। তো সারা দেশে যারা চলচ্চিত্র দর্শক এবং আপনার যারা ভক্ত আছে মার্শাল আর্টের, এবং আপনি এই চলচ্চিত্রর নায়ক হিসেবে আপনার যারা ভক্ত, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। আমি বলবো আপনারা, আমি দেখছি ছবি দেখতে যান, এখনো হলে হলে যেতে যান, আরও আগ্রহ বাড়ান। আমার বলতে পারেন আপনারা আপনার ছবি বানান না কেন, আমরাই বানাবো, নতুনত্ব আনবো। মার্শাল আর্টের ছবি খুব শিগগিরই আমি আরম্ভ করবো। আমি একা দিয়ে তো আর ইন্ডাস্ট্রি চলবে না, ওই যে সরকার একটু যদি দৃষ্টি দেয় হবে, ছবি আরও ভালো হবে। কেউ একা পারবে না, ইন্ডাস্ট্রিতে একদম পিছিয়ে পড়ে গেছে, এটাকে আগে টানিয়ে আনতে চাইলে সরকারের লাগবে, সরকার ছাড়া কেউ পারবে না। আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি তোমাকেও ধন্যবাদ, তোমার অনুষ্ঠান শুনে তো আমি চলে এসেছি, তোমাকে আমি খুব লাইক করি। তো তোমার তো দীর্ঘ কামনা করি। এই যারা কাজ করছে এখানে, যারা আছে সবাইকে আমি তাদের জন্য দোয়া করি, তোমরা আমার জন্য দোয়া করবা যে আমি ভবিষ্যৎ যেন আরও আসতে পারি তোমাদের কাছে। জি ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান সেলিব্রিটি শো। আমাদের দেশের বরেণ্য মিডিয়া ব্যক্তিত্ব, চলচ্চিত্র ব্যক্তিত্ব ওস্তাদ জাহাঙ্গীর আলম, যিনি একই সঙ্গে চলচ্চিত্র নায়ক, প্রযোজক, পরিচালক এবং মার্শাল আর্টের বাংলাদেশের প্রবর্তক। তার অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা শুনলেন। পরবর্তী অনুষ্ঠানে আবার কথা হবে। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।